আদ্দিন হোক, ঢাকা মেডিকেল হোক, শেরেবাংলা মানে সোহরাওয়ার্দী হাসপাতাল হোক, কোথাও এটি গ্রহণযোগ্য না। আমরা যখন ঢাকা মেডিকেলে ওয়ার্ডের বিড়াল দৌড়াতে দেখি, কুকুর দেখি, ওটাও অগ্রহণযোগ্য, যেটা আদ্দিনে এটিও অগ্রহণযোগ্য। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বাইজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় হামের শিশু মৃত্যু ও স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন চৌধুরী। লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো। লেলিন চৌধুরী, আপনি জানেন যে আজ সোমবার 1 জুন স্বাস্থ্য অধিদপ্তর যেই তথ্য গণমাধ্যমকে দিয়েছে সেটি হলো এ নিয়ে মোট 588 জনের মৃত্যু হয়েছে শিশুর। এটি গত 15 মার্চ থেকে শুরু হয়, আর এখন পর্যন্ত 498 জন শিশুর মৃত্যু হয়েছে উপসর্গে, আর হামে শনাক্তর পর মারা গেছে 90 জন শিশু। সব মিলিয়ে 588 জন। অনেক তথ্য কিন্তু গণমাধ্যমে আসে না, সরকারি হিসেবের বাইরে থাকে। এই যে শিশু মৃত্যু বাড়ছে, কোনোভাবেই কমছে না, আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে নিশ্চিত হামে মারা গিয়েছে 90 জন, বাকিরা হচ্ছে হামের উপসর্গে মারা গিয়েছে। আচ্ছা, ম্যালেরিয়া জ্বরে তো হামের উপসর্গ হয় না, অথবা যক্ষা রোগে তো হামের উপসর্গ হবে না, অথবা যার হাঁপানি আছে হাঁপানিতে তো হামের উপসর্গ হবে না। হামের উপসর্গ হবে হাম রোগে। তার মানে এই বিভাজনটা কেন? আমাদের পরীক্ষা ল্যাবরেটরিতে পরীক্ষার স্বল্পতা রয়েছে, যেখানে দিনে কয়েক হাজার পরীক্ষা করা দরকার, সেখানে মাত্র কয়েকশো পরীক্ষা করার সক্ষমতা আমাদের রয়েছে, ফলে আমরা শনাক্ত করতে পারিনি। এ কারণে হামের মৃত্যুকে তো হামের উপসর্গের মৃত্যু এটি বলা যায় না, বরঞ্চ এই জটিলতাটা পরিহার করে বলা উচিত যে সরকারি হিসেব মতে 888 জন হামে মৃত্যুবরণ করেছে। আমরা সবসময় জানি সরকারের পক্ষ থেকে যে মৃত্যু বা আক্রান্তের সংখ্যাটা বলা হয়, এটা হচ্ছে রিপোর্টেড ডেথ বা নথিভুক্ত মৃত্যু, বা নথিভুক্ত যারা অসুস্থ তাদেরকে, যারা সরকারি কোনো প্রতিষ্ঠানে আসে নাই, নিজ বাড়িতে ছিল, জ্বরে হামে মারা গিয়েছে, সেগুলো কিন্তু এখানে যুক্ত না। এ কারণেই আমরা সবসময় বলে থাকি যে সরকারি যে হিসেবটি, এটা হচ্ছে সমুদ্রে ভাসমান যে বরফখণ্ড, বরফখণ্ডের ভাসমান অংশ মাত্র। কারণ আমরা জানি বরফখণ্ডের একটি বড় অংশ সমুদ্রের পানির নিচে থাকে, উপরে একটি ছোট অংশ থাকে। তো সেই ভাবনা থেকেই আমরা মনে করি 588 জন হচ্ছে রিপোর্টেড ডেথ, কিন্তু সব মিলে এই ডেথটি কয়েক গুণ বেশি হবে। আচ্ছা, এটা কেন হচ্ছে? যেখানে আজকেও 3 জন শিশু মারা গেছে, এটা কেন হচ্ছে? দেখুন, যেখানে আমাদের লক্ষ্য ছিল 2026 সনে হামে আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনা, সেই 2026 সনে আমাদেরকে একটি হামের মহামারীর মুখোমুখি হতে হচ্ছে, এবং একটি জনস্বাস্থ্যগত জরুরি অবস্থার মুখোমুখি আমরা হয়েছি। যদিও সরকারের পক্ষ থেকে এটাকে মহামারীও বলা হচ্ছে না এবং জনস্বাস্থ্যগত জরুরি অবস্থাও বলা হচ্ছে না। লক্ষ্য করুন, যেখানে আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনার কথা ছিল, সেখানে ইতিমধ্যেই প্রায় 80,000-এর বেশি হচ্ছে রিপোর্টেড কেস, মানে যেটা সরকারি হিসেবে এসছে। তাহলে রিপোর্টেড হয় নাই এমন কেসের সংখ্যা তো, রোগীর সংখ্যা তো আরো কয়েক গুণ বেশি থাকবে। তার মানেটা কি? আমরা একটি হামের মহামারীর মুখোমুখি হচ্ছি। এটা কেন হলো? আচ্ছা, আপনি বলছেন হামের মহামারী, সরকার কেন উপলব্ধি করছে না যে এটি মহামারীর পর্যায়ে চলে গেছে? আমাদের আগের অভিজ্ঞতা থেকে, ধরুন ডেঙ্গুর যখন মহামারী হয়, অথবা করোনার যখন মহামারী হয় প্রথম দিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করার আগে, তো আমরা দেখেছি আমাদের সরকারগুলো তারা মহামারী শব্দটাকে এড়িয়ে চলতে চায়। তারা সম্ভবত এর মধ্যে এক ধরনের ভীতি দেখে, নিজেদের পরাজয় দেখে। যদিও আমরা মনে করি যে সত্যকে সত্যই বলা উচিত, কোদালকে কোদালই বলা উচিত, লাঙলকে লাঙলই বলা উচিত। কোদালকে খুন্তি বললে তাতে কোদালের স্বভাবে কোনো পরিবর্তন হয় না, আবার লাঙ্গলকে বেলচা বললে তাতেও লাঙ্গলের কার্যকারিতা কমে যায় না। তো এসব মিলেই আমরা বলবো যে এই মহামারীটা, এবং এই মহামারীর মুখোমুখি হওয়াতে
আমরা যে মৃত্যুগুলো দেখছি সেই মৃত্যুগুলো কিন্তু আমাদেরকে বেশ ভাবনার জন্ম দিয়েছে। যত শিশু মারা গিয়েছে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তাদের প্রায় ৭৭-৭৮% বেশি হচ্ছে ৫ বছরের নিচে, জি এবং এর মধ্যে যারা কোনো ধরনের টিকা পায়নি বা নেয়নি তাদের সংখ্যা কিন্তু ৭২ থেকে ৭৪ বা ৭৫% মতো। অর্থাৎ প্রধান কারণটা হচ্ছে টিকা না নেয়া। এখন টিকাটা কেন নিল না? আমরা জানি টিকা দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের টিকার ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে যে ৩টি দেশকে সফলতম বলা যায় তার মধ্যে একটি ছিল। আচ্ছা এবং আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে টিকায় এই সফলতার জন্য আমরা বৈশ্বিক স্বীকৃতি পেয়েছি, পুরস্কার পেয়েছি, হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন হিরো হিসেবে আমরা আখ্যায়িত হয়েছি। সেই দেশে হঠাৎ করে টিকা কেন কমে গেল? যদি আমরা কারণটা খুঁজতে যাই তাহলে দেখব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জি ২৪-এ শেখ হাসিনা সরকারের উৎখাতের পরে যারা ক্ষমতায় এলো, আগে যে পদ্ধতিতে যে কর্মসূচির অধীনে টিকাগুলো দেওয়া হতো হুম, হুম, তারা পদ্ধতির পরিবর্তন করতে চাইল। পদ্ধতিটি পরিবর্তন করতে গিয়ে তারা আগের কার্যক্রমকে বন্ধ করে দিল, একেবারেই বন্ধ, ফুল স্টপ টেনে দিল, দাড়ি টেনে দিল, এবং একটি নতুন কার্যক্রম তারা শুরু করবে। কিন্তু তারা নতুন কার্যক্রমটা শুরু করতে একেবারেই অসমর্থ হলো, পারল না। ফলে কি দাঁড়ালো? প্রায় ১.৫ মাস, ১৮ মাসের মতো, ১.৫ বছর ১৮ মাসের মতো আমাদের শিশুরা তাদের যে প্রয়োজনীয় টিকা এখান থেকে তারা বঞ্চিত হলো। ফলে ধরুন আমাদের দেশে প্রতি বছর গড়ে ৩০ থেকে ৩৪ লক্ষ শিশু জন্মগ্রহণ করে কম বেশি। তো এর মধ্যে ১.৫ বছরে তাহলে প্রায় ৫০ লক্ষের মতো শিশু, হুম, হুম, এই শিশুর বড় অংশ টিকা থেকে বঞ্চিত হলো। আচ্ছা এর ফলে কি দাঁড়ালো? আমরা জানি হামের টিকা যখন কোনো জনগোষ্ঠীর ৯০% পেয়ে যায় তখন ওই জনগোষ্ঠীর ভেতরে একটি সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় হামের বিরুদ্ধে, জি জি যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বা জি সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা বলি। তো এই টিকা কম পাওয়ার কারণে দেশে বিরাজমান যে হার্ড ইমিউনিটি হুম, বা হুম। সম্মিলিত হাম প্রতিরোধ ক্ষমতা ছিল এটা ভেঙে চৌচির হয়ে গেল। আমি এই একটা সম্পর্ক হ্যাঁ, প্রশ্ন করি। হ্যাঁ, আমরা যদি ছোট ছোট করে হুম, টপিককে হ্যাঁ, ডিসকাশন করি তাহলে আমরা অনেক দূর আচ্ছা যেতে জি, পারবো। জি হ্যাঁ, জি, এবং অনেক টপিক আমরা টাচ করতে পারবো। সরকারিভাবে তো ৫ এপ্রিল থেকে টিকা হ্যাঁ। দান কর্মসূচি শুরু হয়েছে সারা দেশে। তো এখন হচ্ছে জুনের ১ তারিখ। উম এই যে হামের সমস্যা, এটি কেন দীর্ঘায়িত হচ্ছে? আচ্ছা, প্রথমত হচ্ছে টিকা দেয়া মাত্রই হামের বিরুদ্ধে রোগীর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। ২ সপ্তাহের না, প্রায় ৩ সময় লাগে থেকে ৪ বোধহয়। সপ্তাহ আচ্ছা। লাগে। এবং কখনো, কখনো একটি টিকাতে এটি হয় না, ২ টো টিকা হুম, দিতে হুম। হয়। কখনো, কখনো ২ টো টিকা পাওয়ার পরেও কিন্তু প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। সেখানে বুস্টার ডোজ বুস্টার দিতে ডোজ হয়। লাগে। অতএব টিকা দেয়া মাত্রই আমাদের হুম, শিশুরা সুরক্ষিত হয়ে গেল, এই ভাবনার কিন্তু কোনো জায়গা নাই। এটি একটি ব্যাপার। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে, হুম, যেহেতু হার্ড ইমিউনিটি ভেঙে গেল, হুম, হুম। হার্ড ইমিউনিটি থাকার সময় রোগ পরিবহন মানে রোগের সংক্রমণ যে ধারাবাহিকতা সেটা কিন্তু বন্ধ হয়ে যেত। আচ্ছা। এখন সেটা তো বন্ধ হয়নি, সেটা তো চলমান রয়েছে। যে কারণে কিন্তু হাম এখনো বন্ধ হচ্ছে না, এখনো হচ্ছে। আরেকটা ব্যাপার যেটি খুবই গুরুত্বপূর্ণ, হামের টিকা দেওয়ার পর ইতিমধ্যে কত শতাংশ শিশুর শরীরে, টিকাপ্রাপ্তদের জি, শরীরে জি। প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে সেই সংক্রান্ত কোনো গবেষণা বা স্টাডি কিন্তু আমরা করিনি। আচ্ছা। অথবা পূর্বে যাদের টিকা দেওয়া হয়েছিল, আপনি সহ, হুম, হুম, তাদের শরীরে কত ভাগ সুরক্ষা ক্ষমতা এখনো রয়েছে হুম, হুম। হামের বিরুদ্ধে তারও কিন্তু গবেষণা বা স্টাডি করা হয় নাই। একই সাথে আগে হামের যে জিনোটাইপ বা হুম, উপধরন হুম। দ্বারা আমাদের শিশুরা বড়রা আক্রান্ত হতো, সেই জিনোটাইপটি দ্বারা আক্রান্ত হচ্ছে না, অন্যটা দিয়ে হুম, হচ্ছে, এটাও কিন্তু গবেষণা হয়নি। সাথে আরেকটা ব্যাপার, আমাদের দেশে হামের যে জিনোটাইপ বা উপধরন আগে ছিল, সেটা দিয়ে হচ্ছে নাকি আমদানিকৃত আ হামের উপধরন দিয়ে হচ্ছে। এই আমদানিকৃত টিকার। না, আমদানিকৃত ভাইরাস। আচ্ছা। সেই ব্যাপারেও কিন্তু আমরা কোনো গবেষণা করিনি। তার মানে আমরা কেবল টিকা দিচ্ছি অন্ধের মতো। কিন্তু পুরো রোগটাকে, হুম, রোগের দৃশ্যপটটাকে বোঝার হুম, জন্য হুম। গবেষণাধর্মী যে কাজগুলো করা দরকার তার একটাও কিন্তু আমরা করিনি। বিষয়টা কি এরকম যে ধরেন করোনার সময় আমরা দেখতাম যে এয়ারপোর্টে একটা সার্ভিলেন্স এর ব্যবস্থা হতো। তো হামের ভাইরাস নিয়ে কেউ বাংলাদেশে আসছে কিনা বিদেশ থেকে সেটি সার্ভিলেন্স এর কি ব্যবস্থা? আচ্ছা, এটা সার্ভিলেন্স না, এটা হয় কি, ধরুন আগে বাংলাদেশে যে উপধরন দ্বারা জি। আ ভা আ বা হাম শনাক্ত? হ্যাঁ, হামটা হতো সেটা ছিল মেইনলি আমরা বলি D8 এবং আচ্ছা। B4, হুম, এই ২ উপধরন দ্বারা এটা হতো, জিনোটাইপ দ্বারা। আচ্ছা। আচ্ছা, এশিয়ার অন্যান্য জায়গায় আমরা দেখেছি
H1 এবং B3 উপধরন দ্বারা হতো। এখন বাংলাদেশে কোনটা দ্বারা হচ্ছে? যদি আগেরটা অর্থাৎ D8 এবং B4 দ্বারা হয়ে থাকে, তার মানে আগে বিদ্যমান যে ভাইরাস আমাদের ছিল সেটা দিয়ে। কিন্তু যদি H1 বা B3 হয় অথবা আরো কোনো নতুন উপধরন হয়, তাহলে সেটি হলো আমদানিকৃত। এই কারণেই আমরা এখনো বুঝতে পারছি না যে আমদানিকৃত ভাইরাস দ্বারা হয়েছে না দেশে যে ভাইরাসটা প্রায় নির্মূলের কাছাকাছি গিয়েছিল তার পুনরুত্থান ঘটেছে। আমদানিকৃত ভাইরাস আছে কিনা সেটি বোঝার উপায় কি? উপায় হচ্ছে যে ভাইরাস দ্বারা আমাদের শিশুরা, আমাদের বড়রা আক্রান্ত হচ্ছে, সেই ভাইরাসটি কোন উপধরনের বা জেনোটাইপের সেটা পরীক্ষা করে বের করা। আমরা সেটা করছি। সরকারি হাসপাতালে কি পরীক্ষার ব্যবস্থা আছে? না, বাংলাদেশের কোথাও নাই। বাংলাদেশের জনস্বাস্থ্য পাবলিক হেলথ ইনস্টিটিউট, জনস্বাস্থ্য জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে যে পরীক্ষাটি হয়, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ল্যাবরেটরি, সেখানে শুধু আমরা হাম আছে কি নাই এই পরীক্ষাটা করতে পারি। এটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অ্যালার্মিং বিষয়। তো আপনি যেমন জনস্বাস্থ্যবিদ, আপনার মতো বিশেষজ্ঞ তো সরকারের মধ্যে আছে, স্বাস্থ্য অধিদপ্তরে আছেন, তারা কেন এটি মানে পরীক্ষার ক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে না? এই প্রশ্নের উত্তর দেওয়া তো আমার জন্য দুরূহ। তবে আমার মনে হয় নিশ্চয়ই তারা বিষয়টি অনুধাবন করেন এবং অনুধাবন করার পরে নিশ্চয়ই কিছু করছেন, কিন্তু আমরা কোনো কাজ তখনই আমাদের দৃষ্টিগোচর হয় যখন সেটি জনসম্মুখে প্রকাশিত হয়। এই অনুধাবন করতে করতে তো 588 জন শিশুর মৃত্যু হয়েছে, তার মানে 588 জন মায়ের বুক খালি হয়েছে। কিন্তু এটি কিন্তু ইটস নট ম্যাটার অফ জোক, কারণ এই যে তালিকা, সরকারি তালিকার বাইরেও কিন্তু অনেক শিশু রয়ে যায়, যে মৃত্যুর খবর একদম প্রান্তিক এরিয়াতে হয়, সেই খবর কিন্তু গণমাধ্যমে আসে না, সরকারি হিসেবের তালিকায় থাকে না। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, যে আমরা জেনেছি যে শিশুদের টিকা দেওয়ার পর যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা সেটি জানার কোনো উদ্যোগ বর্তমানে নাই, এটা কি সত্য কিনা? আমি আমার গোচরীভূত হয়নি, আমি শুনিনি। যদি তাই হয় তাহলে কেন হচ্ছে না? আমরা মনে করি এটি হওয়া দরকার। কারণ দেখুন, দুটো বিষয়, নতুন যে টিকাগুলো দেয়া হচ্ছে, এই টিকা যারা পেল তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কতটা হলো একটি ব্যাপার, আর পুরনো যারা আছে তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কতটা টিকে আছে সেটিও কিন্তু দেখা দরকার। তাহলে কিন্তু হামের বিরোধী যে কার্যক্রম, হাম প্রতিরোধী কার্যক্রম টিকা দেয়া, সেই ক্ষেত্রে কিন্তু একটি নতুন সময় উপযোগী গাইডলাইন প্রণয়ন করা সম্ভব হতো। এই কারণেই তো আমরা বলে আসছি এই দুটো কাজ করা হোক। একটি হচ্ছে যারা নতুন টিকা পেল তাদের শরীরে অ্যান্টিবডি বা প্রতিরক্ষা ক্ষমতা কোন পর্যায়ে রয়েছে, আর যারা আগের টিকা পেয়েছিল তাদের শরীরে কেমন। আচ্ছা, এই দুটো পরীক্ষা হওয়া দরকার। আরেকটি হচ্ছে যে মানে সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ, সেটি ঢালাও আপনারাও করে থাকেন, গণমাধ্যম কর্মীরা তো করেনি, সেটি হচ্ছেন যে এই যে ডেথ অডিট হচ্ছে না কেন, হামে যে শিশু মৃত্যু হচ্ছে সেটি কেন পর্যালোচনা হচ্ছে না? কখন রোগী আসলো, কখন মৃত্যু হলো, কতদিন চিকিৎসা নিল, কোথা থেকে আসলো রোগীটা, এটি কেন হচ্ছে না? যে কোনো সংক্রামক রোগের মহামারী বা মহামারী সুলভ প্রাদুর্ভাব যখন হয়, তখন রোগের পথচিহ্ন বা পথ নকশাটা অনুসরণ করা খুব দরকার। এবং এটি করতে গেলে টিকা দেওয়া একটি বিষয়, হাসপাতালে রোগী ভর্তি করা আরেকটা বিষয়, কিন্তু রোগীর শুরু থেকে শেষ পর্যন্ত তার কি কি ঘটলো, কিভাবে ঘটলো, এগুলো কিন্তু পরীক্ষা করা দরকার। কিন্তু আমরা কেন যেন এই কাজগুলো করিনি। যখনই আমরা এই জাতীয় সংক্রামক রোগের কোনো ব্যাপক প্রাদুর্ভাব বা মহামারী দেখি, তখন আমরা সবাই এক বাক্যে বলি এবং দায়িত্বশীল কর্তৃপক্ষ স্বীকার করে নেয় যে এভাবে কাজটা করা দরকার। কিন্তু আমাদের দেশে অদ্যাবধি এই ধরনের বিজ্ঞানসম্মত পদক্ষেপগুলো কর্তৃপক্ষ গ্রহণ করে না। কর্তৃপক্ষের প্রথম লক্ষণ থাকে কোনো না কোনোভাবে এটাকে ঠেকা দেয়া, আর কি অ্যাডহক ভিত্তিতে ঠেকা দেয়া। কিন্তু পুরো রোগের মানে ফুটপ্রিন্ট বা রেখাটাকে অনুসরণ করে তাকে সত্যিকার ভাবে মূল থেকে উৎপাটন করার প্রক্রিয়ায় আমরা কখনোই অগ্রসর হইনি। এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক তো বটেই। লিল ভাই, হাম নিয়ে বর্তমান সরকার যেভাবে হিমশিম খাচ্ছে, সেটি একটি বড় চিন্তার বিষয়। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তিনি জেনারেল সাবজেক্ট থেকে আসলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি কিন্তু একজন চিকিৎসক, মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও আছেন,
তিনিও বিশেষজ্ঞ, সম্ভবত WHO তেও কাজ করেছেন। এবং ডাক্তার জাহিদ, তিনি যদিও সমাজ কল্যাণ মন্ত্রী, কিন্তু তারপরে সরকারের গুরুত্বপূর্ণ তিনি মন্ত্রী। এত বিশেষজ্ঞরা থাকার পরেও মানে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে কি মনে হয় যে সরকার ঠিকভাবে এই যে হামে শিশু মৃত্যু সামাল দিতে পারছে? একটি ব্যাপার, এই মুহূর্তে সরকারের জন্য যে অনেক কিছু করার রয়েছে তাও না। কারণ হামের দেশে প্রবেশ করার, আচ্ছা। হামের রোগী তৈরি হওয়ার যে প্রেক্ষাপটটা আগে তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটটাকে চাইলেই রাতারাতি বদলে ফেলা যায় না, এটা ঠিক। আবার একই সাথে জনসাধারণের যে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, তাকে হিসেবের মধ্যে নিয়ে যেভাবে সরকারের পক্ষ থেকে প্রচারণা বা মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে প্রস্তুত করার কাজটি করা, সেই কাজের জায়গাও আমাদের মনে হয় যে কিছুটা ঘাটতি রয়ে গিয়েছে। যেমন ধরুন স্বাস্থ্যমন্ত্রী এর আগে বেশ কয়েকবার কিন্তু এভাবেই বলেছে 7 দিনের মধ্যে হামের প্রকোপ কমে আসবে, অথবা 4 দিনের মধ্যে হাম কমে যাবে, ইত্যাদি কথাগুলো না বললেই ভালো হতো। কারণ আমরা তো অনেক কিছুর পরে একটি গণতান্ত্রিক সরকার পাচ্ছি, এবং আমরা মনে করি যে এই গণতান্ত্রিক সরকারের উপর মানুষের আস্থা ধরে রাখা, আস্থাটা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্বাস্থ্যমন্ত্রী বা সরকার যদি কোথাও ব্যর্থ হয়, তাতে কিন্তু আমরা সবাই ব্যর্থ হব। বিশেষ করে স্বাস্থ্যের কোনো ক্ষেত্রে আমাদের শিশুরা, আমাদের মানুষরা মারা যায়। এই কারণেই আমরা বারবার বলি যে মানুষকে উদ্বুদ্ধ করা দরকার, একই সাথে মানুষকে সাথে নিয়ে এই কর্মপ্রবাহটাকে চালানো দরকার। একটি আলোচনা বেশ কিছুদিন ধরে আছে, যে সেটি হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার যে মান। আমরা দেখেছি যে চট্টগ্রামে একটি শিশু মারা গেল, অক্সিজেনের যে ক্যানুলা ছিল সেটি ছিদ্র ছিল, সেটি ওই শিশুটির বাবাকে কিনে আনতে বলা হলো। সেটি যখন তিনি টাকা জোগাড় করে এটা কিনে আনতে গেলেন, এর মধ্যে শিশুটি মারা গেল। এটি একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সারা দেশের মানুষের চোখ অশ্রুসিক্ত হয়েছে। আপনি দেখেছেন মহাখালীতে হামে শিশু মৃত্যু হয়েছে, সন্তানের লাশ বাবা হাতে নিয়ে ঘুরছে, একটি অ্যাম্বুলেন্স পাচ্ছে না। ওই পরিবারের পক্ষ থেকে হাসপাতালে বলা হয়েছে, হাসপাতালের কাছে চাওয়া হয়েছিল তার গ্রামের বাড়িতে যদি লাশটা পৌঁছে দেওয়া যায় সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে, কিন্তু সেটি করা সম্ভব হয়নি। সরকারি হাসপাতালে কি একটি শিশু মারা গেলে সেই শিশুটিকে নিয়ে যাওয়া পর্যন্ত এই যে সহযোগিতা, সেটি আশা করা কি অন্যায়? এটি তো স্বাভাবিক প্রত্যাশা, সাধারণ প্রত্যাশা। এই কারণেই কিন্তু আমরা বারবার জনস্বাস্থ্যগত জরুরি অবস্থার কথা বলছি। যদি দেশে এখন জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা বিরাজ করত, সরকার সরকারি এবং বেসরকারি অ্যাম্বুলেন্সকে একটি পুলে আনতে পারত এবং একটি ডাটাবেস তৈরি করতে পারত, এবং সেই ডেটাবেসে ধরুন যে কোনো হাসপাতালের থেকে একটি বাটন টিপে কিন্তু কম্পিউটারে বাটন টিপে বের করা যেত এই মুহূর্তে কোন কোন জায়গায় হাসপাতাল অ্যাম্বুলেন্সগুলো খালি রয়েছে, যে কোনো একটিকে ডাকা যেতে পারতো, গভর্নমেন্ট নিজ দায়িত্বে ডাকতো সেখানে। দ্বিতীয়ত অ্যাপসের মাধ্যমেও তো সম্ভব। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারতো, যেমন ধরুন ঢাকাতে বা চট্টগ্রামে বা প্রত্যেকটা জেলাতে যতগুলো আইসিইউ বেড রয়েছে, হামের রোগী ভর্তি করার যতগুলো বেড রয়েছে, সবগুলোকে যদি একটি ডেটা বেজে নিয়ে আসতো, তাহলে কিন্তু যে কোনো একটি হাসপাতালে গিয়ে রোগীর বাচ্চাটাকে নিয়ে গেল, ওই হাসপাতালে বেড নাই, কিন্তু ওই ডাক্তার কিন্তু বা ওই হাসপাতালে কোনো কর্মকর্তা একটি বাটন টিপে কিন্তু বের করতে পারতো কোন কোন হাসপাতালে আইসিইউ খালি আছে, কোন কোন হাসপাতালে শয্যা খালি আছে, সেখানে কিন্তু পাঠাতে পারতো এবং প্রয়োজনে অ্যাম্বুলেন্সও ডাকতে পারতো। আমি একটা জিনিস, কেন এই কাজটি করলেন না এই ব্যাপারটা আমি জানি না, কিন্তু করলে কিন্তু একদিকে যেমন জনগণের আস্থা বাড়তো আমাদের কর্তৃপক্ষের উপর, তেমনি কিন্তু মানুষজন উপকৃত হতো, এবং এই জাতীয় হৃদয় বিদারক ঘটনা, যেমন আইসিইউর জন্য ঘুরে ঘুরে কোনো হাসপাতালে না পেয়ে বাবা যখন ফিরলো তার বাচ্চাটা মারা গিয়েছে, এই যে হৃদয় বিদারক এই দৃশ্যগুলো আমাদের দেখতে হতো না। আমরা মনে করি স্বাস্থ্যকে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে, যেটা ইতিমধ্যে প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন, স্বাস্থ্য গুরুত্ব দিয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের যা যা আছে সামর্থ্য, তার সর্বোত্তম ব্যবহার করার উপায়গুলো আমাদের ঠিক করা দরকার। আমরা যখন হামে শিশু মৃত্যু নিয়ে আলাপ করছি, তখন সারা দেশে একটি বার্নিং কোশ্চেন আদ্দিন হাসপাতালের পরিবেশ নিয়ে। আপনি দেখেছেন যে ঠিক ঈদের আগের দিন বুধবার করুণ মৃত্যু হয়েছে 6টি শিশুর, নবজাতক তারা। অভিযোগ উঠেছে, গণমাধ্যমে এসেছে যে
ডাক্তার ও নার্সরা সঠিক সময় না থাকায় সব বাচ্চা মারা গেছে বলে মনে করছেন বা দাবি করছেন যমজ সন্তান হারানো হাসান সর্দার। গতকালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে নোংরা পরিবেশের কারণে। স্বাস্থ্যমন্ত্রী তিনি সর্দার সাখাওয়াত হোসেন বকুল তিনি সরেজমিনে গেছেন, দেখেছেন, তিনি হাসপাতালের মধ্যে বেকারিও পেয়েছেন। আপনি কি মনে করেন, আপনি নিজেও একজন চিকিৎসক, আপনার নিজেরও হসপিটাল আছে, হাসপাতালের মধ্যে বেকারি রাখা কতটা যৌক্তিক? এটি গ্রহণযোগ্য না, প্রথম কথা, একেবারেই গ্রহণযোগ্য না। তাহলে কি করতে হবে? আমি একটি কথা বারবার বলার চেষ্টা করি, আমার ক্ষুদ্র গলায় চিৎকার করার চেষ্টা করি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটু পুনর্নিরীক্ষণ করা দরকার। দেখুন, আমাদের দেশে হাসপাতালের শয্যার সংখ্যা সরকারি বেসরকারি মিলে রয়েছে 1,72,000 থেকে 74,000-এর মতো। এর মধ্যে 72 থেকে 73,000 সরকারি খাতে, আর 1 লক্ষ থেকে 1,01,000 হচ্ছে আপনার বেসরকারি খাতে। কিন্তু এই বেসরকারি খাতকে নজরদারির আওতায় আনার জন্য, জবাবদিহিতার আওতায় আনার জন্য, বিকাশমূলক সহযোগিতার জন্য কোনো বড় দায়িত্বশীল কর্তৃপক্ষ নাই। স্বাস্থ্য অধিদপ্তরের একটি ডিপার্টমেন্ট বা ডেস্ক রয়েছে, যেখানে দেখভালের দায়িত্ব কাদের? সরকারের তো বটেই, কিন্তু সেটি স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিভাগ রয়েছে যার জনবল একেবারেই কম। আমরা বারবার বলছি, যখন আমাদের দেশে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার কলেবর সরকারি সেবা ব্যবস্থার চেয়ে বেশি হয়েছে, তখন একটি পূর্ণাঙ্গ পরিদপ্তর বা অধিদপ্তর হওয়া উচিত, প্রতিনিয়ত বেসরকারি হাসপাতালগুলোকে নজরদারিতে আনা এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, একই সাথে সহযোগিতা করা। অন্যদিকে আরেকটা ব্যাপার, এই আলাপ যখন হয় তখন সরকারের পক্ষ থেকে বলা হয় আমাদের অর্থের ঘাটতি আছে, কিন্তু জনবলের ঘাটতি আছে। আমরা আবার দেখি আমলাদেরকে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হয় রেগুলার। দেখুন, ঘাটতি আছে এই কথাটা একটা খোরা যুক্তি। প্রতিটি বাজেট কি? বাজেট হচ্ছে একটি দেশের সরকার তার মানুষদের জন্য কি করতে চায়, তার একটি অর্থনৈতিক ভাষ্য হচ্ছে বাজেট। বাজেটে জিডিপির 1% কম অর্থ বরাদ্দ রেখে এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে তো অ্যাড্রেস করা সম্ভব না। অতএব সেরকম তো কাজ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, সামর্থ্য বাড়াতে হবে। ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা টু দ্য পয়েন্ট একটু ছোট ছোট করে আলোচনা করি। সেটি হচ্ছে যে আমরা আদ্দিন হাসপাতালের পরিবেশ নিয়ে আলাপ করছিলাম। গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তিনি অভিযানের সময় অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এরপরে তিনি সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে এই হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া গেছে। হাসপাতালের কিছু জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। একটি জায়গায় বিস্কুট বা খাবার জাতীয় পণ্যের লেবেলিং খারাপ ছিল এবং জায়গাটি নোংরা ছিল। আচ্ছা, এটি কি গ্রহণ করার মতো বিষয় একটি হাসপাতালে আদ্দিনের মতো জায়গায়? আচ্ছা, এটি আদ্দিন হোক, ঢাকা মেডিকেল হোক, শেরেবাংলা মানে সোহরাওয়ার্দী হাসপাতাল হোক, কোথাও এটি গ্রহণযোগ্য না। তার আগে আমি একটা প্রশ্ন করি, আমাদের সরকারি এবং বেসরকারি হাসপাতাল কোন পদ্ধতিতে অপারেট করা হবে? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল, যেটি সরকারি বেসরকারি সব জায়গার জন্য এসওপি প্রযোজ্য, সেটা কি আমাদের আছে? আমরা যখন ঢাকা মেডিকেলের ওয়ার্ডের বিড়াল দৌড়াতে দেখি, ওটাও অগ্রহণযোগ্য, যেটা আদ্দিনে এটিও অগ্রহণযোগ্য। তার মানে আমার স্বাস্থ্য ব্যবস্থার একটা এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল তৈরি করতে হবে এবং সেটি পালন করার জন্য একদিকে উদ্বুদ্ধ করতে হবে সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে, অন্যদিকে আইনগত নজরদারি বাড়াতে হবে সেটি প্রয়োগ করার জন্য। প্রয়োজনে যেসব জায়গায় সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া দরকার সেটি তারা করবে। আপনি দেখেছেন যে এরই মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অভিযোগ উঠেছে যে কেন এতদিনেও কয়দিনেও তদন্ত প্রতিবেদন আদ্দিনের বিরুদ্ধে দেয়া হয়নি, মানে আদ্দিনের যে 6টি শিশু মৃত্যু হলো সে বিষয়ে। আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে যে গতকাল সিটি ভ্রাম্যমাণ আদালত 3 লাখ টাকা জরিমানা করেছে। এর মাধ্যমে কি আদ্দিনকে ইনডেমনিটি দেয়া হলো কিনা? আচ্ছা, যেহেতু 6টি শিশুর মৃত্যু হয়েছে। প্রথম কথা, আমি যেটা বুঝেছি, আদ্দিন হাসপাতালকে জরিমানা করা হয়েছে শিশু মৃত্যুর জন্য না, নোংরা রাখার জন্য, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য, এবং আগামী 2 দিনের মধ্যেই সম্ভবত তদন্ত প্রতিবেদনটা বের হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আপনি যথার্থই বলেছেন,
স্বাস্থ্যমন্ত্রী যখন বললেন 3 দিনের মধ্যে রিপোর্টটা দেওয়া হবে, জি জনগণের প্রত্যাশা কিন্তু ছিল 3 দিন। পরে যখন আরো 3 দিন বাড়ানো হলো তখন হয় কি, এই যে সন্দেহটা আসে যে এটাকে ঝুলিয়ে দিয়ে, মানে যেটা বলে না জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, জি সেরকম হচ্ছে কিনা। কর্তৃপক্ষের প্রতি, মন্ত্রী মহোদয়ের প্রতি আমাদের আহ্বান থাকবেন, হুম। তিনি যে সময়টাই দেন না কেন, হুম, হুম, তিনি স্বাস্থ্য খাতে সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি। হুম, তার মুখ থেকে উচ্চারিত যে টাইম শিডিউলটি, তাকে বাস্তবায়নের জন্য তার অধীনস্থ ডিপার্টমেন্টের ক্ষমতা ব্যবহার করে, সর্বশক্তি ব্যবহার করে সেটি বাস্তবায়িত করা দরকার। সেটা করলে জনগণ আসলে আস্থা ফিরে পায়। এখন তো আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর, হুম, হুম। চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনাটা অনেক অর্থেই জরুরি, শুধু চিকিৎসা জি। অর্থে না, আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয়, একটা স্বনির্ভর জাতি, সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্যও তো এটি দরকার। অতএব এই কাজটি কর্তৃপক্ষের করা উচিত, আস্থা ফিরিয়ে আনা। এই আস্থা তো ধরেন দীর্ঘদিনের ঘাটতি আছে, চিকিৎসকের সঙ্গে রোগীদের সম্পর্কের উন্নতিরও লক্ষণ আমরা দেখি না। দীর্ঘদিন ধরে আপনারাও কথা বলেন, এই বিষয়ে সংশ্লিষ্টরাও কথা বলেন। আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বমান বলা তো দূরের কথা, মোটামুটি স্ট্যান্ডার্ড পর্যায়ে নিতে কি করণীয়? বুলেট আকারে যদি আপনি ১ মিনিটে বলেন। প্রথম কথা, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হুম, হুম। কোনো পরিপূর্ণ স্বাস্থ্যসেবা পরিকল্পনা করা আচ্ছা। হয়নি। সেটি করা দরকার। সেটির পরে আমরা আমাদের জনগণের জন্য যে পরিমাণ হুম, ডাক্তার হুম। দরকার কতদিনে তৈরি করব, যে পরিমাণ হুম, নার্স দরকার কতদিনে তৈরি করব, আমাদের জনগণের জন্য কতজন কার্ডিওলজিস্ট দরকার, হুম, কতজন নিউরোসার্জন দরকার, কিডনি স্পেশালিস্ট হুম, দরকার, হুম। আমরা কতদিনে তৈরি করব তার একটি পরিকল্পনা করে ধাপে ধাপে সেগুলো মানে বাস্তবায়ন করার জন্য আমাদের অগ্রসর হতে হবে। শুধু অ্যাডহক ভিত্তিতে হুম, হুম। ঠেকা কাজ চালানোর জন্য হুম, হুম। কাজ করে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে না। আচ্ছা। অতএব পূর্ণাঙ্গ পরিকল্পনা, তার অংশ বাস্তবায়ন করে পরিপূর্ণতার দিকে আমাদের অগ্রসর হতে হবে। এবং এটা করলে কিন্তু জিডিপির ৫% অর্থ হুম, হুম। বরাদ্দের কথা, যেটি বর্তমান সরকারের রাজনৈতিক নির্বাচনী ইশতেহারে বা হুম, হুম। ম্যানিফেস্টোতে ছিল, সেটি তারাও বাস্তবায়ন করতে পারবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে এবং একটি সুস্থ জাতি উন্নয়নের পথে দেশকে নিয়ে যেতে পারবে। প্রতি বছর অসংখ্য রোগী এবং রোগীর স্বজনরা বিদেশে যান চিকিৎসার উদ্দেশ্যে। এতে করে দেশের টাকা তো বিদেশে চলে যাচ্ছে। তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি যদি হতো, দেশে যদি স্বাস্থ্যসেবার মান বাড়তো, হাসপাতালগুলোর যদি আন্তর্জাতিক মানের হতো, তাহলে এই টাকা তো আমাদের দেশেই থাকতো। নিশ্চয়ই জি। এই টাকাটা থাকতো এবং এইটা আমরা উন্নয়নের কাজে লাগাতে হুম, হুম, পারতাম। হুম। আরেকটা হচ্ছে যে আমাদের যে সার্ভিলেন্স এর অভাব আছে না? মানে নিয়মিত হ্যাঁ, পর্যবেক্ষণ, তারপরে নজরদারি, অবশ্যই। খবরদারি করার হ্যাঁ। আছে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘাটতি দেখেন? আমি এখন মনে করি হুম, হুম, মন্ত্রণালয়ের অধীনে অন্তত ৩ টে হুম, হুম। অধিদপ্তর থাকা উচিত। একটি স্বাস্থ্যসেবা জি। আ সরকারি, হুম, হুম। স্বাস্থ্যসেবা বেসরকারি, আচ্ছা। এবং আরেকটা হচ্ছে আ জনস্বাস্থ্য অধিদপ্তর। হুম। সাথে শিক্ষা যেটা রয়েছে সেটা তো আছেই। জি। যদি এগুলো আমরা করতে পারতাম, ৩ হুম, টা আলাদা অধিদপ্তর করে যদি আমরা কাজগুলোকে ভাগ করে নিয়ে করতে পারতাম, হুম। তাহলে কিন্তু আমরা পারি আসলে। কিন্তু সেই পরিকল্পনাটা জি। আমরা করছি না। মানে আ কেউ ঘন্টাটা বাজাচ্ছে না। আমরা মনে করি বর্তমান সরকার সেই ঘন্টাটা বাজাবে। বিড়ালের গলায় ঘন্টা বাজাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার লেলিন চৌধুরী। আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। আপনি নিজেও একজন জনস্বাস্থ্যবিদ। আপনার নিজেরও হসপিটাল আছে। আপনি দীর্ঘদিন জনস্বাস্থ্য নিয়ে কথা বলছেন, লেখালেখি করছেন। আ আমরা ছোট পরিসরে আলাপ করলাম। নিশ্চয়ই সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যদি দেখে থাকেন তারা নিশ্চয়ই ব্যবস্থা নিবেন এবং কোনো মৃত্যুই আসলে কাম্য নয়। সেটি হামের মৃত্যু হোক আর ৮ দিন হাসপাতালের সঠিক যত্নের অভাবেই মৃত্যু হোক না কেন, মৃত্যু আসলে মৃত্যুই। দুঃখজনক। মায়ের কোল ঠিকই খালি। খালি হলো। ঈদের সময় ৬ টা শিশুর মৃত্যু হলো। তার মানে ৬ টা পরিবার এবং তাদের আত্মীয়স্বজনের ঈদ মাটি হয়ে গেছে। শুধু তাই না, রাষ্ট্রও তো অনেকগুলো প্রতিভা থেকে, মানুষের জি, শ্রম, জি। মেধা থেকে বঞ্চিত হুম। হলো। আমাদের শরীরে সামান্য কেটে গেলে আমরা কি কষ্ট অনুভব করি। আর একটা জলজান্ত শিশু, যেই শিশুটাকে নিয়ে তার মা বা নানি বা দাদা বাড়িতে গিয়ে আনন্দ করার কথা ছিল, লাশ নিয়ে গেল। ঠিক আছে? কত পরিবার আনন্দ থেকে বঞ্চিত হলো। নিশ্চয়ই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ আ ডাক্তার লেলিন চৌধুরীর সঙ্গে। আমরা কথা বলছিলাম হামের শিশু মৃত্যু ও স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা নিয়ে।
অনুষ্ঠানটি যারা দেখতে পাননি তারা এটি দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং online.com-এ। আজ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন। সবার জন্য শুভকামনা।